চলুন আজ এমন এক প্রাচীন গল্পের গভীরে যাই যা হাজার বছর পরেও আমাদের পথ দেখাতে পারে। এই গল্পটা আমাদের শেখাবে প্রকৃত মনোযোগের শক্তি ঠিক কতটা হতে পারে। ভাবুন তো একবার, একটা উজ্জ্বল সকাল, পাণ্ডব আর কৌরব রাজকুমাররা সবাই বনের মধ্যে এক জায়গায় জড়ো হয়েছেন, সবার হাতেই তীর ধনুক, কিন্তু চারপাশের বাতাসে কেমন যেন একটা চাপা উত্তেজনা। কারণ দিনটা কোনো সাধারণ দিন ছিল না। না, এটা কোনো সাধারণ অনুশীলন ছিল না। তাদের মহান শিক্ষক গুরু দ্রোণাচার্য একটা বিশেষ পরীক্ষার আয়োজন করেছিলেন। উদ্দেশ্য একটাই, কে সেরা তীরন্দাজ তা খুঁজে বের করা। পরিবেশটা ছিল বেশ গুরুগম্ভীর, আর সবার মনেই ছিল এক ধরনের প্রত্যাশা। দ্রোণাচার্য দূরের একটা গাছের ডালে একটা কাঠের পাখি রাখলেন। কাজটা শুনতে ভীষণ সোজা। লক্ষ্য একটাই, পাখিটার চোখে নিখুঁতভাবে তীর বেধতে হবে। কিন্তু এই সাধারণ কাজের মধ্যেই কিন্তু লুকিয়েছিল এক গভীর পরীক্ষা। তো পরীক্ষা শুরু হলো। চারিদিকে একদম পিনপতন নীরবতা। রাজকুমারদের এক এক করে ডাকা হতে লাগল তাদের দক্ষতা প্রমাণের জন্য। সবার আগে এলেন জ্যেষ্ঠ পাণ্ডব, যুধিষ্ঠির। কিন্তু তীর ছোড়ার ঠিক আগেই দ্রোণাচার্য প্রত্যেক ছাত্রকে একটাই প্রশ্ন করতেন, আর এই একটা প্রশ্নই ঠিক করে দিত কে সুযোগ পাবে আর কে বা পাবে না। যুধিষ্ঠির খুব সরলভাবে উত্তর দিলেন। তিনি তার চারপাশের সবকিছু নিয়ে সচেতন ছিলেন, আর তার উত্তরেও ঠিক সেটাই ফুটে উঠল। দ্রোণাচার্য তাকে বললেন, চলে যাও। যেহেতু তার মনোযোগটা অনেক দিকে ছড়ানো ছিল, তাকে চেষ্টাই করতে দেওয়া হলো না। যুধিষ্ঠির বেশ অবাক হয়ে তার ভাইদের কাছে ফিরে গেলেন। এরপর একে একে দুর্যোধন, ভীম আর বাকি রাজকুমাররাও এলেন এবং সেই একই প্রশ্নের মুখোমুখি হলেন। তাদের উত্তরগুলো ছিল প্রায় একই রকম। তারা সবাই পাখিটার সাথে সাথে গাছ, পাতা, ফল, এমনকি অন্য পাখিও দেখতে পাচ্ছিলেন, আর তাদের কাউকে তীর ছুটতে দেওয়া হলো না। সব শেষে পালা এলো অর্জুনের। অর্জুন, যিনি তার একাগ্রতা আর নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। সবার চোখ তখন তার দিকে। সবার মনে একটাই প্রশ্ন, এবার কি কিছু বদলাবে? অর্জুন ধনুকে তীর লাগিয়ে লক্ষ্যে দৃষ্টি স্থির করলেন। তার নিঃশ্বাসও যেন শান্ত হয়ে এলো। ঠিক তখনই দ্রোণাচার্য তাকে সেই একই প্রশ্নটা করলেন, যা তিনি বাকি সবাইকে করেছিলেন। অর্জুন খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিলেন। তার উত্তরটা আগের সবার থেকে ছিল একেবারে আলাদা, আর এটাই যেন সবকিছুর মোড় ঘুরিয়ে দিল। এই একটা বাক্যেই তার অনন্য মনোযোগের প্রমাণ ছিল। গুরু কিন্তু এখানেই থামলেন না। তিনি যেন অর্জুনের মনোযোগের গভীরতাটা আরও একবার মেপে নিতে চাইলেন। তাই তিনি আবার জিজ্ঞেস করলেন, তিনি কি গাছ, ডাল বা আকাশ এসব কিছুই দেখতে পারছেন না? অর্জুনের উত্তর ছিল একদম অবিচল। তিনি নিশ্চিত করে বললেন যে তার চোখের সামনে লক্ষ্য ছাড়া আর কিছুই নেই। এটাই ছিল তার কাজের প্রতি ১০০ ভাগ নিমগ্নতার প্রমাণ। অর্জুনের এই উত্তরে দ্রোণাচার্যের মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তিনি যা শুনতে চেয়েছিলেন ঠিক তাই শুনেছেন, আর তখনই তিনি সেই শক্তিশালী আদেশটা দিলেন যার জন্য অর্জুন অপেক্ষা করছিলেন। ধনুকের ছিলা থেকে একটা তীব্র টঙ্কার শব্দ হল। এক মুহূর্তের জন্য তীরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল, আর পরক্ষণে সেটা সোজা গিয়ে বিঁধল ঠিক পাখিটার চোখে। এটা ছিল তীব্র একাগ্রতার এক নিখুঁত প্রদর্শন। তো এবার আসা যাক আসল শিক্ষাটায়। কেন এমন হলো? যেখানে বাকি সবাই ব্যর্থ হল, সেখানে কেন শুধু অর্জুনই সফল হতে পারল? দ্রোণাচার্য তখন বাকি রাজকুমারদের দিকে ফিরে অর্জুনের সাফল্যের কারণটা ব্যাখ্যা করলেন। তিনি বললেন, লক্ষ্য অর্জনের জন্য মনোযোগকে শুধুমাত্র লক্ষ্যের ওপরই নিবদ্ধ করতে হয়, আর অন্য কিছুতে নয়। এটাই হলো আসল একাগ্রতা। মানে চারপাশের হাজারটা জিনিস, গাছ, ফল, পাতা, মানুষ, এই সব কিছুকে মন থেকে সরিয়ে দিয়ে শুধু নিজের লক্ষ্যটা দেখার ক্ষমতা। অন্য সবার মন যখন হাজার দিকে ছড়ানো ছিল, তখন একমাত্র অর্জুনেরই এই স্তরের মনোযোগ ছিল। আর এই কারণেই তো তিনি ছিলেন সেরা ছাত্র এবং সবচেয়ে দক্ষ তীরন্দাজ। এই প্রাচীন গল্পটা কিন্তু শুধু তীর ছোড়ার মধ্যেই আটকে নেই। এর শিক্ষাটা আমাদের আজকের জীবনের যে কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রেও একইভাবে সত্যি। চলুন দেখি এই শিক্ষাটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এই গল্প থেকে আমরা কয়েকটা খুব জরুরি নীতি শিখতে পারি।
প্রথমত নিজের লক্ষ্যটাকে একদম পরিষ্কারভাবে জানা। এরপর চারপাশে যা কিছু মনোযোগ নষ্ট করে সেগুলোকে ইচ্ছে করে উপেক্ষা করা। সাথে সাথে নিজের ভেতরে দ্বিধা আর সন্দেহ দূর করা। আর সব শেষে অটল থেকে অনুশীলন করে যাওয়া, কারণ যখন আপনার মনোযোগ স্থির থাকবে কাজটাও ঠিক পথে এগোবে। জীবনে যখনই কোনো লক্ষ্যের দিকে এগোবেন, অর্জুনের কথাটা মনে রাখবেন। চারপাশের হাজারটা জিনিস থেকে মন সরিয়ে শুধু লক্ষ্যের দিকে তাকান, কারণ মনোযোগ যখন পাখির চোখের মতো স্থির হয়, সাফল্য তখন অনিবার্য।